আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এইটা আমায় খুব ভাবাচ্ছে যে আগের পরিকল্পনা কি ছিল। আগের পরিকল্পনা ছিল রংপুর আর আহ, এটা চট্টগ্রাম দখল করবে। চট্টগ্রামের ভেতরে মানে বনাঞ্চলের ভেতরে কিছু ইন্ডিয়ান সোলজার এখনো রয়েছে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা 17 জন জামাতির দেহ ফেলে দিয়েছিল দেওয়ার পর তারপর আমেরিকান সৈন্যরা একবারে পাত্তারি গুটিয়ে ওখান থেকে দামাদাম করে পালিয়ে যায়। কি হচ্ছে বুঝতে পারছে না। তো এই যে যারা এই বন টনে গিয়ে যারা কাজ করে না, তারা হচ্ছে গিয়ে কমান্ডো বাহিনী। এরা পিঠে 60 কিলোর খাবার দাবার নিয়ে এরা 7 দিন 10 দিন কাটিয়ে দেবে। বনের কোন শাক কোন সবজি পারলে সাপ মেরেও খেয়ে নেবে এরা। দুর্ধর্ষ এরা। আর এরা যখন মারবে তখন মানে পাশের লোকটা জানতে পারবে না যে ও পড়ে গেছে, এমনভাবে মারবে। তো এখন এই যে 4,60,000 অতিরিক্ত আর 1,20,000 এই যে স্ক্যাটার্ড হয়েতে পুরোটা অঞ্চলটা ঘিরে ফেলছে। আগেও ছিল, পুরোটাই ঘেরা ছিল, এখন যে আরো ঘেরা হচ্ছে, তাহলে কি বুটস অন গ্রাউন্ডস হবে? এই প্রশ্ন কিন্তু আমাকে ভাবাচ্ছে। আমি কিন্তু এর কোনো উত্তর কিন্তু আমার কাছে নেই এখনো পর্যন্ত। মানে আমি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আমি কিন্তু পাইনি যে বুটস অন গ্রাউন্ডস হবে, মানে ভেতরে ঢুকবে। তবে এত সৈন্য দেখে আমার মনে হচ্ছে ভারত বোধহয় পরিকল্পনা বদলেছে। এবং ইতিউতি এটা শোনা যাচ্ছে যে রংপুর এপারে এবং গঙ্গার ওপারের রাজশাহীটার দিকেও হয়তো ট্রুপ যেতে পারে। অর্থাৎ এদিকে রাজশাহী, গঙ্গার ওপারে, গঙ্গার এপারে রংপুর, এবং একদম আপনার এতে সমুদ্রের ধারে চলে আসুন, সেখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম, একদম ফেনী পর্যন্ত কেটে দাও। হাত পা কেটে একেবারে অথর্ব করে দাও। এটা হচ্ছে ভারতের প্ল্যান। আর এই যে আপনার প্যারা এসএফ যেগুলো আছে, প্যারা এসএফ, তারা হচ্ছে সব গিয়ে জড়ো হয়েছে আপনার 7 সিস্টারে। এখন দিনরাত আপনাদের এখানে একটাই আলোচনা, সেটা হচ্ছে যুদ্ধের কি পরিকল্পনা। আমি এতদিন ধরে বলে যাচ্ছি, কানে কিন্তু তখন জল ঢোকেনি। এখন জলটা ঢুকতে শুরু করেছে যখন, তখন নাক অব্দি জল উঠে গিয়েছে। এখন বাবারে মারে করে চেঁচামেচি হচ্ছে। আজকে সকালবেলা আপনাদের বিমান বাহিনীর প্রধান আবার দেখা করেছিলেন আপনার একে এর সঙ্গে, ইউনুসের সঙ্গে। ইউনুসের বেশ কিছু কথাবার্তা হওয়ার পর তারপর সচিবালয় থেকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তা তাদের সামনে বিমান বাহিনীর প্রধান পরিষ্কার বলে দিয়েছে, সামনে আপনার নির্বাচন হোক বা নাই হোক, সেনাবাহিনীকে টানবেন না, কারণ সেনাবাহিনী এর মধ্যে ঢুকতে চায় না। পরবর্তী সরকার যেই আসুক না আসুক, আমরা আদালতের সম্মুখীন হতে চাই না। যা পারেন আপনারা করুন। এখন শোনা যাচ্ছে তারা নাকি মিলিশিয়া ফোর্স গঠন করছে। ইউনুস, দেখা যাবে মিলিশিয়া ফোর্স এই আকাশ থেকে যখন টুপটাপ টুপটাপ নামবে প্যারাশুট করে, তখন মিলিশিয়া কোথায় যাবে? যুদ্ধের ট্রেনিং আলাদা, আর ওই মৌলবাদীদের গুলি ছোড়া আলাদা। আর এরা নামতে 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 নামতে, ওই যে আমি বলেছিলাম না, আমি বরাবর একটা বলি, 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। এই হিসেবে আমাদের চলে। একটা বুলেট মারবে, একটা এনিমি মারবে। আর যে সমস্ত এই শুটার যারা আছে না, তাদের হচ্ছে মানে 0.1 মিলিমিটার তাদের মানে বুলসাই থেকে তাদের তফাৎটা হয় 0.1 মিলিমিটার, আর যদি বাতাস টাতাস ঠিক থাকে। আর যারা শার্প শুটার আছে, তারা 1300 মিটার পর্যন্ত রেঞ্জে একদম
আমরা বুলসাইতে মেরে দেবে 1300 মিটার পর্যন্ত। যদিও আপনার পৃথিবীতে সব থেকে বেশি দূর থেকে যিনি মেরেছেন তিনি হচ্ছেন কাস্ত্রকিভো। তিনি রাশিয়ান একজন সেনাবাহিনীর শুটার। তিনি 3242 মিটার দূর থেকে মেরে দিয়ে শুইয়ে দিয়েছিলেন পরপর দুজনকে। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম কিন্তু লেখা রয়েছে। তো এখন এই যে আপনাদের এত সৈন্য মোতায়েন হচ্ছে, তাতে আমার একটুখানি শঙ্কাবোধ হচ্ছে যে তাহলে কি সত্যিই একটা বড় রকমের অপারেশন হবে, যেটা আমিও ভাবতে পারছি না, যেটা আপনাদের খোলসা করে আমি বলতে পারছি না। কারণ আমি নিজে যদি না জানি আপনাদের আমি বোঝাবো কি করে আর আপনাদের বলবো কি করে। তবে একটা খুব সিগনিফিকেন্ট কথা আজ ঘনিষ্ঠ মহলে রাজনাথ সিং বলেছেন যে ইতিহাস তো পাল্টানো যাবে না। তাহলে ইতিহাসের মানে ঠিক ইতিহাস যদি ঠিক করতে হয় তাহলে ভূগোলকে দিয়ে ইতিহাসের ভুলগুলোকে ভূগোল দিয়ে ঠিক করতে হবে। পাকিস্তানকে যেমন বলেছিল সার্কিট থেকে করাচি যাওয়া যায়, এখানে রাজনাথ সিং ঘনিষ্ঠ মহলে বলছেন ইতিহাসের ভুল শোধরাতে গেলে ভূগোল দিয়ে শোধরাতে হবে। সেটাকে যদি আপনি ডিকোড করেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে 71 সালে যুদ্ধের পরেতে আমরা যে গোটা বাংলাদেশটা তুলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, তখনই আমাদের এই চিকেন নেকের সমস্যাটা মিটিয়ে নেওয়া তার উচিত ছিল। এবং এই যে 93,000 সৈন্যের পাতলুন মানে নাঙ্গা করে পাতলুন খুলে তাদেরকে বন্দি করা হয়েছিল, সেই বন্দি বিনিময় হিসেবে আমাদের কাশ্মীরটা নিয়ে নেওয়া উচিত ছিল। এই দুটোতে উনি ব্যর্থ হয়েছিলেন। বৈদেশিক প্রেসারে, বিশেষ করে রাশিয়ার প্রেসার ছিল ব্রেজনেভের, যে আপনি হাত মিলিয়ে নিন, আপনি এইগুলো করে নিন, না হলে পরে আমরা বেশিক্ষণ প্রেসার রাখতে পারবো না। কারণ রাশিয়াই তো একমাত্র আমাদের সঙ্গে ছিল, আর বাকি তো সারা পৃথিবী আমেরিকার সঙ্গে ছিল এবং পাকিস্তানের সঙ্গে ছিল। তখন পাকিস্তান তো শক্তিশালী দেশ ছিল, ভারত তখন তো বিগিরি ছিল। সেই অবদান তো আপনারা স্বীকার করেন না। এই যে 4,048 আমাদের যে সেনা শহীদ হয়েছেন, আপনারা 30 লক্ষের মা বোনেদের কথা বারবার বলে যান। ভারতীয় সেনাদের যে অবদান, ভারতবর্ষের যে অবদান, 1.5 কোটি 2 কোটি মানুষকে ঢুকিয়ে তাদের ওই গরিব দেশ সেই সময় খাবার খাওয়ানো, আপনাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র সে দিয়ে এখানে ট্রেনিং দেওয়া, সেগুলো কিন্তু আপনারা কোথাও উচ্চারণ করেন না। মানুষ তো ইতিহাস ভুলে যায়। আজকে যারা বলছেন মারুন মারুন মারুন, আমরা বিপদের মধ্যে রয়েছি, অমুক করুন তমুক করুন, আজ থেকে 10-15 বছর বাদে আজকের দিনটা ভুলে যাবেন, আমাকেও ভুলে যাবেন, ইতিহাস সবাই ভুলে যায়। এটা নতুন কিছু নয়। কেউ ইতিহাস মনে রাখে না। একটা প্রজন্ম হয়তো মনে রাখবে, তারপরের প্রজন্ম মনে রাখবে না। তো যাই হোক, ওই রাজনাথ সিং এর ওই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের ভুল ভূগোল দিয়ে চেঞ্জ করতে হবে। তার মানে রাজনাথ সিং এর মাথায় এবং আমাদের ডিফেন্সের যারা মাথায় আছে তাদের মাথায় কিছু প্ল্যান ঘুরছে যে ভূগোলের কিছু পরিবর্তন করতে হবে। তবে আমি কিন্তু বরাবর বলে যাচ্ছি যে অখণ্ড বাংলাদেশ থাকবে না। এটা আমি শুরুতেও বলেছিলাম, সেটা এখনো বলছি। কিন্তু এত ট্রুপের সমাহার দেখে না আমার মনে হচ্ছে এর মধ্যে বোধহয় অন্য কিছু গল্প আছে, যে গল্প আমার মাথায় ঢুকছে না, হিসেব আমার মাথায় ঢুকছে না। আর এসব ব্যাপার কাউকে জিজ্ঞেসও করা যায় না মশাই। জিজ্ঞেস করলে তখন তিনি খ্যাঁক করে উঠবেন, আপনার কি দরকার? বেশি জিজ্ঞেস করে মানে কৌতূহল দেখানো তো ভালো না। কারণ আমার ভারত কি করছে সেই ব্যাপারে যদি আমি বিদেশে
সংবাদ পাচার করি, মানে এই সংবাদ তো বিদেশি অনেক মাধ্যম টাধ্যম দেখে, বিশ্বাস করুক বা নাই করুক সেটা পরের কথা, কিন্তু যখন সত্যি হবে তখন বলবে তো এই লোকটা ঠিক বলেছিল। যেমন আমি যা যা বলেছিলাম দেরিতে হলেও সেগুলো কিন্তু সব সত্য প্রমাণিত হচ্ছে। এবং এখন পর্যন্ত যেটা বাকি আছে, আমি বলেছিলাম বাংলাদেশকে মারবে মারবে, এখন আমি আর একটা কথা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন। আজও আমি বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগ ছাড়া কাউকে ভারতবর্ষ মানে বিশ্বাস করে না। আর ডক্টর ইউনূস তিনি এখন, তার তো বলেছি আমিও, তার একটা করুণ পরিণতি হবে, তার যা পরিণতি হবে সে পরিণতির কথা তিনি ভাবতে পারছেন না। তার কি করুণ করুণ পরিণতি হবে। লোকটা পাগল হয়ে গিয়েছে নাকি বয়স হয়ে যাওয়াতে তিনি অবুঝ হয়ে গিয়েছেন, মস্তিষ্ক কাজ করছে না, যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছেন, যখন তখন যা খুশি তাই করে দিচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আমার মনে হয় লোকটার মস্তিষ্ক বোধহয় ঠিকঠাক কাজ করছে না। কিন্তু মস্তিষ্ক কাজ না করলেও আপনার অ্যাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু লেখা থাকছে নির্দেশিকা হিসেবে, যার বাস্তবায়ন মাঠে পড়ছে। আমি বললে তো খুব খারাপ হয়ে যাব। এই সব কটা ওপরের লোক সব কটা 2 নম্বর, সব কটা 2 নম্বর, গোছা গোছা পয়সা মেরেছে, পয়সা মেরে বিদেশে গিয়ে ফুর্তি করছে। তারা বিদেশে মিটিং করে 5 স্টার হোটেলে লবিতে, সেখানে আমার ঢোকা বারণ। এই তো হচ্ছে তাদের লাইফস্টাইল। আমি দেখে ফেলবো না, ধরে যদি কড়া প্রশ্ন করে ফেলি, আমার ফোনও ধরেন না, SMS উত্তরও দেন না। এই তো সব চরিত্র। এদেরকে নিয়ে ঘর করেছেন শেখ হাসিনা, তার জন্য আজকে এই বিপদ তার ঘাড়ে এসে পড়েছে। আমি জানি না এর থেকে ওনার শিক্ষা কি, কি শিক্ষা উনি নেবেন তা আমি জানি না। তবে ভারতবর্ষ যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন, এবার উনি ফিরে গিয়ে ওনার মতো করে দেশ চালাবেন। এবার দেখা যাক উনি কিভাবে দেশ চালান। ভারতের কাজ ভারত করে দেবে। আর আপনারা নিশ্চিন্ত থাকুন যে হ্যাপি দিওয়ালি, আগেও বলেছি হবে, এখনো বলছি হ্যাপি দিওয়ালি হবেই, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আজ রাতেও হতে পারে, 7 দিন বাদেও হতে পারে। তবে সৈন্য সমাবেশ যে হারে বাড়ছে তাতে আমার মনে হচ্ছে খুব একটা দেরি হবে না। আর রাজনাথ সিংয়ের ওই ঘনিষ্ঠ মহলে ওই যা কথার আদান প্রদান, তাতে এই যে ইতিহাসের ভুল ভূগোলকে দিয়ে ঠিক করতে হবে, এটা খুব অর্থবহ। সুতরাং আপনাদের বাংলাদেশ অখণ্ড থাকছে না, এটা হলো গিয়ে হেডলাইন। আপনার বাংলাদেশ অখণ্ড থাকছে না। সবাই আমেরিকার একটা বাইঞ্চত আছে না, আমেরিকায় উদ্বাস্ত ওই ওই ইল্লু বাইঞ্চত 16ই ডিসেম্বরে কয় বাল দিবস। হ্যাঁ ঠিক, 16ই ডিসেম্বর আসলেই বাল দিবস। কিন্তু বাল দিবসটা কেমনে জানাস খানকির পোলা? ওই দিন আমরা যারা স্বাধীনতার পক্ষে শক্তি, যারা বাংলাদেশের 99% জনগণ, তারা ওই রাজাকারের বাচ্চা গদিয়া, তোর মা আর তোর বাপ গদিয়া আমগো বাল চাচাইছিলাম। উত্তর বাচ্চা এর লিগে বাল দিবস। কারণ আমরা তগদিয়া স্বাধীনতা বিরোধী গদিয়া আমাদের পূর্বপুরুষরা যারা স্বাধীনতার পক্ষে সংগ্রাম করছে তাকে বাল চাচাইছিলাম। বুঝছস খানকির পোলা? অবশ্যই বাল দিবস, অবশ্যই সেই হিসেবে বাল দিবস, সেই হিসেবে অবশ্যই বাল দিবস। কারণ আমগো বাল মাঝে মাঝে বড় হয়ে গেলে তখন মতো খানকির পোলা গদিয়া পাখির বীজ গদিয়া বাল চাচাই আমরা, তর দিয়েও চাচামো কুত্তার বাচ্চা। শোন, ওই বইয়ের রেফারেন্স এই বইয়ের রেফারেন্স দিয়ে কোনো লাভ নাই। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার পড়ছস? মূর্খের বাচ্চা, তুই তো গ্রাজুয়েশনও পাস করিস নাই, কুত্তার বাচ্চা ফকির নির্পোলা। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার বুঝোস? ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার পড়ে দেখছ স্বাধীনতার কোন দলিলে সই করছে? ওখানে সারেন্ডার করছে অ্যালাইড ফোর্সেস এর কাছে, কুত্তার বাচ্চা। অ্যালাইড ফোর্সেস এর কাছে সারেন্ডার করছিল।
অ্যালার্ট ফোর্সেসের মধ্যে আমাদের এই মুক্তিযোদ্ধারা, সেক্টর কমান্ডাররা ইনক্লুডেড। খানকির পোলা তার মারে আমি চুদি, শুয়োরের বাচ্চা। আর সারেন্ডার করছিল কারা? সারেন্ডার করছিল পাকিস্তানিরা এবং তাদের সহযোগীরা। মানে কি জানোস? তোর এই গোলাম আজম আর তোর বাপেরা, কুত্তার বাচ্চারা, মতিউর রহমান নিজামীরা, জামাতিরা, ওই আলী হাসান মুজাহিদিরা, ওরা সারেন্ডার করছিল খানকির পোলারা। কারণ কি? তারা আমাকে বাল চাষে টায়ার্ড হয়ে গেছিল। কুত্তার বাচ্চা, বুঝছস? শুয়োরের বাচ্চা। 1971 সালে ওই স্বাধীনতার সময় বিজয় দিবসে খুশি হয়েছিল কারা? খুশি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেক্টর কমান্ডাররা। তাহলে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও মনে হয়েছিল এটা বাল দিবস? কুত্তার বাচ্চা, তুই বিএনপির গুণগান গাইতে চাস? কুত্তার বাচ্চা, তুই একটা কাজ করস না, তুই তারেককে জিগা, দেখি তারেক তো এমনি কুলাঙ্গার, কত বড় কুলাঙ্গার আমি দেখতে চাই, যে ওই মনে করে কিনা 16 ডিসেম্বর বাল দিবস। কুত্তার বাচ্চা। কারণ জিয়াউর রহমান নিজে সেই সময় জয়ধ্বনি দিছিলেন, কারণ উনি সেক্টর কমান্ডার ছিলেন, ওনার চোখার পানি পড়ছিল। কুত্তার বাচ্চা। সেক্টর কমান্ডারদের বিজয়ের চোখের পানি পড়ছিল। কুত্তার বাচ্চা। আর তোদের বাপকে পাশার মধ্যে লিখতেছিল মুক্তিযোদ্ধারা, পাশার মধ্যে লিখতেছিল অ্যালাইড ফোর্সেসরা। কুত্তার বাচ্চা, তুই 16 ডিসেম্বরে কস তুই বালের দিবস। তোর হোগা দিয়া একবার আমরা লেওরা ঢুকাইছিলাম, আবার ঢুকামো। কুত্তার বাচ্চা, বাংলাদেশের বিজয় দিবসে তুই অপমান করস। শুয়োরের বাচ্চা, তোর মারে কাঁধে কারা চোদা দিই। কুত্তার বাচ্চা। আমারে মানুষ কয় মুফাসসির ইসলাম মুখ খারাপ করেন কেন? আরে মুখ খারাপ কেন? এইরকম কুত্তার বাচ্চা কনিকা ধন খারাপ করা উচিত। কুত্তার বাচ্চা, চোদা দিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে। শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না, পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চায়নি আমেরিকা, সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই সাবুত হয়ে যাবে। এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন, একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের সুরক্ষা, সেই সমস্ত ব্যাপার নিয়ে। দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল। দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে। বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন IS, আল কায়দা, এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল। ড্রোন, AI ব্যবহার ও টেরর ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ। কারো যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে এই প্রতিবেদনটা শুনুন। গত কিছুদিন ধরে বলে যাচ্ছি, গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে। সেই ফেরার এক নমুনা হলো এই দুদিনের বৈঠক। পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা, ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা, তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন। নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয়। একটা প্ল্যাটফর্ম ছিল 21তম ইন্ডিয়া USA জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম এবং দ্বিতীয়টি হলো 7ম ডেজিগনেশনস ডায়ালগ। স্থান নয়াদিল্লি। দুদিন ধরে প্রযুক্তিগত ও কর্মপর্যায়ের আলোচনার পর 6 ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে, জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেররিজম, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার। আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন, সিনিয়র ব্যুরো অফিসিয়াল,
ব্যুরো অফ কাউন্টার টেররিজম, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, সেখানকার তিনি কর্ত্রী। বৈঠকের প্রধান বার্তা হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান, সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা। দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না। এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ, কিন্তু ভারতে যারা সন্ত্রাস চালাতো পাকিস্তানি মদতপুষ্ট তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা 10 বার ভাবতো, অনেক সময় এটা বলতো না। ক্রস বর্ডার টেররিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক। যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেররিজম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ, যা মূলত পাকিস্তানি উৎসের সন্ত্রাস, সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এখানেই শেষ নয়, দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা। ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে 22 এপ্রিল 2025-এর পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা, যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট। এছাড়া উঠেছিল 10 নভেম্বর 2025-এ দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা। এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা। এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত। আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু। বৈঠকে ট্র্যাডিশনাল এবং এমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয়। সন্ত্রাসী নিয়োগ মানে টেররিস্ট রিক্রুটমেন্ট, অনলাইন প্রোপাগ্যান্ডা, সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বলা বাহুল্য, এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত। এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে সন্ত্রাস ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত, কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে, 4 দিনের যুদ্ধ, তারপরে যুদ্ধ থেমে যায়। কিন্তু এখনো বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত। এই বৈঠকের ফলে সেটাও সম্ভব হবে। বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস 1267 এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা। লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এদের প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। UN 1267 স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে। গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে, মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে। তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর্মস এমবার্গো অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে। ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে, কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF যারা পহেলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা। এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হামলার দায় তারাই নিয়েছিল। যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে, সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে
ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করলো। এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কী হলো এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ভারত ভাঙার জন্যে, তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে সেই বিষয়টি। এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে, যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায়, যেমন এক, ভারতের ক্রস বর্ডার টেররিজম ন্যারেটিভ যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে, সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল। এতদিন কিন্তু মার্কিনিরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি, যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল। এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি, জেইশ-ই মোহাম্মদ, জেইএম, আইসিস, আইএস ও আল কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে, যা ভারতের দীর্ঘমেয়াদী অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল। 2 নম্বর, UN 1267 স্যাংশনস রেজিমে অতিরিক্ত শক্তি পেল ভারত। দুই দেশ যৌথভাবে এলইটি ও জেইশ-ই মোহাম্মদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও ব্যাকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে। এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ, অ্যাসেট ফ্রিজ, ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান, অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এম্বার্গো, এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে। 3 নম্বর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওই পহেলগাঁও ঘটনার, এদেরকে আমেরিকা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে। এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হলো লস্কর-ই তৈবার একটা প্রক্সি, যারা পহেলগাঁও হামলা পরিচালনা করেছিল। চতুর্থত, এফএটিএফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো। এই দেশ এফএটিএফ এর সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর কি পরিণাম? এর পরিণামে পাকিস্তান, বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা লোন পাবে না। এরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কি প্রভাব হবে একটু দেখি। জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার। এই দলগুলো এলইটির সঙ্গে যুক্ত, তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব, মালয়েশিয়া, হাওলার এসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে। এর সবথেকে বড় কথা, এর একটা বিরাট চাপ আসবে ইউনূস সরকারের ওপর, কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোল্লাই দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, টেরর ফান্ডিং নেটওয়ার্কের চাপ আসবে এফএটিএফ এর তত্ত্বাবধানে। হাওলা, ক্রিপ্টো, এনজিও কভার, এগুলো শনাক্তকরণ বাড়বে। যে এনজিও খুলে এইসব কাজ করা, সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের, যেমন ধরুন জসিম-উদ্দিন রেহমানি, ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন। ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না। 3 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ 4 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর ভারতের চাপ আরও বাড়বে। আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না। পঞ্চমত, বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরও সহজ হলো। অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরও প্রোঅ্যাক্টিভ হতে পারবে।
সব মিলিয়ে ইউনূসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআই এর তত্ত্বাবধানে, সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হলো। এমনিতেই রাশিয়া ভারতের পাশে, এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে। তাহলে বুঝতেই পারছেন কি হবে, ভারত কোন জায়গায় উঠে গেল। এখনকার মতো এখানে